হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তোমরা অ্যাসপিরেন্ট জানো এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় সংবিধানের যতগুলি চ্যাপ্টার আছে তার মধ্যে, কারণ তুমি প্রত্যেকটা পরীক্ষাতেই এই চ্যাপ্টার থেকে একটা না একটা কোয়েশ্চেন তুমি দেখতে পাবেই। এবং আমি আজকে তোমাদের যে এমসিকিউ গুলি করাবো সেগুলি বিগত পরীক্ষাতে এসেছে এবং আপকামিং যে পরীক্ষাগুলি আছে সেই পরীক্ষাগুলিতেও আসার প্রবল চান্স আছে। তোমরা কোয়েশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে খুবই গুরুত্বপূর্ণ। এবং কোয়েশ্চেনগুলির সাথে সাথে আমি তোমাদের আরো ইনফরমেশন বলবো, তোমরা শোনো। আমি প্রথমেই তোমাদের ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, তোমরা চাইলে নোট করে নিতে পারো। আমাদের যে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার, সেটা আমাদের ভারতীয় সংবিধানের কত নাম্বার পার্টে আছে? পার্ট 3-তে আছে, তাই তো? কত নাম্বার পার্টে আছে? পার্ট 3-তে আছে। পার্ট 1-এ কি আছে? পার্ট 1-এ আছে আমাদের ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। পার্ট 2-তে আর কি আছে? সিটিজেনশিপ। আর পার্ট 3-তে আছে ফান্ডামেন্টাল রাইট। তারপরে যখন আমাদের ভারতীয় সংবিধান প্রথম লেখা হয় সেই সময় আমাদের মোট 7টি ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1978 সালে একটা ফান্ডামেন্টাল রাইট যেটা ডিলিট করে দেওয়া হয়, কি? রাইট টু প্রপার্টি, মানে সম্পত্তির অধিকার। সেটা সম্পূর্ণরূপে ফান্ডামেন্টাল রাইট থেকে ডিলিট করে দিয়ে ওটা লিগাল রাইটে পরিণত করা হয়। তারপর এই যে আমাদের ফান্ডামেন্টাল রাইটের কনসেপ্ট, এই কনসেপ্টটা কোথায় থেকে নেওয়া হয়? এই কনসেপ্টটা নেওয়া হয় আমাদের ইউএসএ থেকে বা আমেরিকান কনস্টিটিউশন থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়। তো আমাদের ভারতীয় সংবিধানে এখন কতগুলি ফান্ডামেন্টাল রাইট আছে? সাত 7টি ছিল, এখন আছে 6টি। এখন তাহলে কয়টি আছে? 6টি আছে। আর এই ফান্ডামেন্টাল রাইটগুলি আর্টিকেল কত নাম্বার? 12 থেকে 35তম আর্টিকেলের মধ্যে আমরা আমাদের সমস্ত ফান্ডামেন্টাল রাইটগুলি দেখতে পাই। তাহলে ওর প্রথম প্রশ্নতে আসা যাক। প্রথম প্রশ্নতে কি বলছে? দ্য রাইট টু প্রপার্টি ওয়াজ ড্রপড ফ্রম দ্য লিস্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস বাই দ্য 24th অ্যামেন্ডমেন্ট, 42 অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট, নান অফ দ্য অ্যাবাভ। আমি এক্ষুনি তোমাদের বললাম আমাদের এই যে রাইট টু প্রপার্টি লিড করে দেওয়া হয়েছে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? অ্যামেন্ডমেন্ট 44। কত সাল? 1978। খুব ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টগুলোর ক্ষেত্রেও এই অ্যামেন্ডমেন্টটা খুব ইম্পর্টেন্ট। 44th অ্যামেন্ডমেন্ট 1978 এর মাধ্যমে রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে লিগাল রাইটে পরিণত করা হয়েছে। মনে থাকবে? এর পরের প্রশ্নটা দেখো তোমরা। এর পরের প্রশ্নটা বলছে আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড অ্যান্ড ইজ প্র্যাকটিস ইজ পানিশেবল অ্যাকর্ডিং টু। মানে আনটাচেবিলিটি মানে কি? অস্পৃশ্যতা, তাই তো? মানে কেউ যদি অস্পৃশ্যতা এখনো পর্যন্ত সেই চালিয়ে যায়, মানে নিচু জাত হলে ছোবো না বা এরকম টাইপের যদি কোথাও এর প্র্যাকটিস হয়, তাহলে সেটা একটা অফেন্সিভ, পানিশেবল, তাই তো? সেটা কত নাম্বার আর্টিকেলের মাধ্যমে? সেটা তোমার আর্টিকেল 17-এর মাধ্যমে। আর্টিকেল 17-এ বলা আছে কি? অ্যাবলিশন বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অ্যান্ড ইটস প্র্যাকটিস, এবং এর প্র্যাকটিসটাকেও প্রহিবিট করা আছে, মানে সম্পূর্ণরূপে এটাকে বন্ধ করতে হবে। তারপরে আর্টিকেল 16, আমরা কি জানি? আমাদের প্রথম যে আর্টিকেল সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। সেই রাইট টু ইকুয়ালিটি কত থেকে আছে কত পর্যন্ত? 14 থেকে 18 পর্যন্ত। ঠিক আছে, 14 থেকে 18 পর্যন্ত আছে রাইট টু ইকুয়ালিটি। আচ্ছা, 14 নাম্বার আর্টিকেলে কি আছে? 14 নাম্বার আর্টিকেলে বলছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড প্রোটেকশন অফ লজ, মানে আইনের চোখে সবাই সমান, আইনের চোখে ভারতের প্রত্যেকটা নাগরিক সমান। আচ্ছা, তারপরে 15-এ কি আছে? প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, মানে আমাদের ভারতের প্রত্যেকটা নাগরিককে সমান চোখে দেখতে হবে। তাদের কোনো ধর্ম বা কোনো জাত বা সে নারী পুরুষ এরকম বিভেদে বা সে কোথায় জন্মেছে এর ভিত্তিতে কারোর মধ্যে ডিসক্রিমিনেশন করা যাবে না, এটা বলা আছে আমাদের আর্টিকেল 15-এ। আর্টিকেল 16-এ কি বলা আছে?
ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, তার মানে কি, আমাদের এই যে চাকরির যে পরীক্ষা দিচ্ছি আমরা, সেখানে যে কোনো পাবলিক এমপ্লয়মেন্টে সকলকে সমানভাবে দেখা হবে, কোনো ডিসক্রিমিনেশন করা হবে না, সবাই ইকুয়াল অপরচুনিটি পাবে। তারপরে আর্টিকেল 17-এ কি আছে? আর্টিকেল 17-এ বলছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অ্যান্ড প্রহিবিশন অফ ইটস প্র্যাকটিস, যেটা আমাদের এখানে আনসার, আনটাচেবিলিটিকে সম্পূর্ণরূপে প্রহিবিট করতে হবে। তারপরে আর্টিকেল 18-এ কি বলা আছে? অ্যাবলিশন অফ টাইটেলস এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড একাডেমি, মানে স্বাধীনতার পর থেকে আর কোনো ধরনের টাইটেল ইউজ করা যাবে না, শুধুমাত্র একাডেমিক রিলেটেড যদি কোনো কারোর অ্যাওয়ার্ড থাকে, এবং মিলিটারি ক্ষেত্রে সৈন্যবাহিনীতে কারোর যদি কোনো অ্যাওয়ার্ড থাকে, একমাত্র এই দুটি টাইটেলই ইউজ করতে পারবে, আর অন্য কোনো টাইটেল সে ইউজ করতে পারবে না। তাহলে 14 থেকে 18তম যে আর্টিকেল, সেই আর্টিকেলগুলি হচ্ছে আমাদের রাইট টু ইকুয়ালিটি। তার পরের প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইটস আর ডিসক্রাইবড বাই বি.আর. আম্বেদকর অ্যাজ দ্য হার্ট অ্যান্ড দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, মানে কি, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কোন ফান্ডামেন্টাল রাইটটাকে বি.আর. আম্বেদকর তিনি বলেছেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন? কি কি আছে অপশনগুলি দেখো, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু রিলিজিয়ান, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, নান অফ দ্য অ্যাভাব। আচ্ছা, কোনটাকে বলেছেন তিনি? এই যে সি অপশন, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, মানে যদি আমাদের কনস্টিটিউশনে, রেমিডি মানে কি, সংশোধন, যদি আমাদের কনস্টিটিউশনে কোনো সংশোধনের প্রয়োজন হয়, তাহলে সেটা আমাদের মৌলিক অধিকার, সেই সংবিধানের সংশোধন করা, এবং সেটা কোথায় আছে? সেটা পার্লামেন্টের হাতে সেই অধিকারটি আছে। এর পরের প্রশ্নতে কি বলছে? হুইচ ফান্ডামেন্টাল রাইটস ক্যান নট বি সাসপেন্ডেড ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 359? কত? আর্টিকেল 19 অ্যান্ড 20, আর্টিকেল 20 অ্যান্ড 21, আর্টিকেল 14, 15, না অল অফ দ্য অ্যাবাভ? যখন আমাদের দেশে ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়, সেই সময়ে কোন ফান্ডামেন্টাল রাইট দুটিকে সাসপেন্ড করা যাবে না, মানে মানুষকে সেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না? কোন রাইট দুটো জানো? আর্টিকেল 20 অ্যান্ড 21-এ আমাদের যে মৌলিক অধিকারের কথা বলেছে, সেই মৌলিক অধিকারগুলিকে আমাদের সাসপেন্ড করা যাবে না, বা ন্যাশনাল এমার্জেন্সি সিচুয়েশনেও মানুষজনকে সেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এর পরের প্রশ্ন দেখো, হুইচ আর্টিকেল ইজ রিলেটেড টু এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন? এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন মানে একটা বাচ্চাকে এক্সপ্লয়েট করা যাবে না, বা একটা বাচ্চাকে দিয়ে ভারী কোনো কাজ করানো, বা তাকে দিয়ে কায়িক পরিশ্রম করানো যাবে না, সেটা বলা আছে আমাদের আর্টিকেল 24-এ। আমাদের আর্টিকেল 23 আর 24, এটা হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। আচ্ছা, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন মানে, তাহলে আর্টিকেল 23-তে কি আছে? আর্টিকেল 23-তে আছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার, মানে মানুষকে নিয়ে ব্যবসা করা যাবে না, মানে মানুষকে কেনা বেচা করা যাবে না, এবং কোনো মানুষকে দিয়ে ফোর্সড লেবার, তার মানে তাকে দিয়ে অনেক বেশি কাজ করানো, সেটাও যাবে না। তারপরে দেখো কি বলেছে, তারপরে তাহলে 23 আর 24 বোঝা গেল, এবং এই অ্যান্সারটা তাহলে কি হবে? আর্টিকেল 24। ঠিক আছে, 24-এ বলা আছে কোনো বাচ্চাকে দিয়ে কোনো ফ্যাক্টরি বা কোনো হ্যাজার্ডাস কোনো জায়গায় কাজ করানো যাবে না। কত বছর পর্যন্ত? 14 বছর বয়স পর্যন্ত। তারপরে দেখো কি কোয়েশ্চেন আছে, হু ইজ দ্য প্রোটেক্টর অফ ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন? বলছে সিটিজেনদের ফান্ডামেন্টাল রাইটের প্রোটেক্টরকে, সিটিজেনদের ফান্ডামেন্টাল রাইটের প্রোটেক্টর হচ্ছে জুডিশিয়ারি। কেন জুডিশিয়ারি? যখন আমাদের মৌলিক অধিকার খর্ব হয়, তখন আমরা কোথায় যাই? তখন আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাই। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কি? হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট হচ্ছে জুডিশিয়ারি। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে আমরা আমাদের যে রিটসগুলি আছে, সেই রিটসের আন্ডারে আমরা অ্যাপিল করতে পারি, তাই তো? সেই রিটসের আন্ডারে যে অ্যাপিল করি আমরা, সেটা হচ্ছে কার কাছে করি? হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের কাছে।
সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইট রিলেটেডই অ্যাপিল আমরা করতে পারি, কিন্তু হাইকোর্টে ফান্ডামেন্টাল রাইট ছাড়াও আরো অন্যান্য রিটসের আন্ডারে আমরা অ্যাপিল করতে পারি। তো সেটা কি? জুডিশিয়ারি। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি ইজ গ্যারেন্টেড আন্ডার আর্টিকেল নাম্বার। আমাদের লাইফের প্রোটেকশন এবং আমাদের পার্সোনাল লিবার্টি মানে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, সেটি কোন আর্টিকেলে বর্ণনা করা আছে? সেটি বর্ণনা করা আছে আর্টিকেল 21। আর্টিকেল অ্যাকর্ডিং টু আর্টিকেল 21-এ আমাদের অনেকগুলি যে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিডম, সেই ফ্রিডমের কথা বলা আছে। আমাদের আর্টিকেল 19 থেকে 22 এই আর্টিকেলের মধ্যে আমাদের কিছু ফ্রিডম দেওয়া হয়েছে, ঠিক আছে। তার মধ্যে আর্টিকেল 22-তে আমাদের পার্সোনাল লিবার্টি বা আমাদের ব্যক্তিগত যে ফ্রিডম, সেই ব্যক্তিগত যে স্বাধীনতা, সেগুলির কথা বর্ণনা করা আছে। এর পরের কোয়েশ্চেনে বলছে ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়ার অ্যাডপ্টেড ফ্রম। আমি তোমাদের প্রথমেই বললাম বড়োইংসে কি আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস এর যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কোথায় থেকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট করেছে? কোথায় থেকে করেছে বলো? আমেরিকান কনস্টিটিউশন থেকে, ঠিক আছে, মনে থাকবে ইউএসএ। ইউএসএ থেকে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট, সেই কনসেপ্টটা নেওয়া হয়েছে যখন আমাদের ভারতের সংবিধান রচনা করা হয় সেই সময়ে। তারপরে দেখো, তারপরে বলছে রাইট টু এলিমেন্টারি এডুকেশন ডিলস উইথ, মানে আমাদের যে এলিমেন্টারি এডুকেশন মানে 6 থেকে 14 বছর, 6 থেকে 14 বছর বাচ্চাদের যে শিক্ষাদানের অধিকার, তাদের যে বিনামূল্যে শিক্ষা লাভের অধিকার, সেটা বলা আছে এলিমেন্টারি এডুকেশন আর্টিকেল 21-এর এ। 21-এর এ কেন? কারণ এটি আগে ছিল না। এটি 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কবে বলো? 2002 সালে। 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2002 সালে আর্টিকেল 21-এ ইনক্লুড করা হয়েছে রাইট টু এলিমেন্টারি এডুকেশন। এর পরের কোয়েশ্চেন বলছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস কামস আন্ডার, মানে আমাদের যে একটু আগে একটা প্রশ্ন ছিল কনস্টিটিউশনাল রেমিডিস নিয়ে, সেই কনস্টিটিউশনাল রেমিডিস এটি কি অধিকারের মধ্যে পড়ে? মানে ডিপিএসপি, না ন্যাচারাল রাইট, না স্ট্যাটিউটরি রাইট, নাকি ফান্ডামেন্টাল রাইট? তাহলে আনসার কি হবে বলো? আনসার হচ্ছে ডি, ফান্ডামেন্টাল রাইট। তাহলে আমাদের যে কনস্টিটিউশনাল রেমিডির অধিকার, সেটা আমাদের মৌলিক অধিকার। এবার 11 নম্বর কোয়েশ্চেন, হুইচ আর্টিকেল প্রোভাইডস দ্য রাইট টু রিলিজিয়ান। আচ্ছা, কোন আর্টিকেলগুলি আমাদের রাইট টু রিলিজিয়ান মানে আমরা কি ধর্ম পালন করব, সেই সম্বন্ধে আমাদের কি স্বাধীনতা আছে? আমরা আমাদের নিজস্ব স্বাধীনতা অনুযায়ী আমরা আমাদের ধর্ম পালন করি, এবং এই ধর্ম পালনের কথা বলা আছে আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে। রাইট টু রিলিজিয়ান, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, এটা বলা আছে 25 থেকে 28-এর মধ্যে। তাহলে কোন আনসার হবে? আর আনসার হবে অপশন এ, আর্টিকেল 25 to 28। তারপরে বলছে হাউ মেনি রাইটস আর গ্যারেন্টেড আন্ডার আর্টিকেল 19 অফ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, এই আর্টিকেল 19, আমি কি বললাম? আর্টিকেল 19 থেকে 22 এর মধ্যে আমাদের কি বলা হয়েছে? এর মধ্যে বলা হয়েছে আমাদের রাইট টু ফ্রিডম। এই 19 আর্টিকেলে আমাদের সংবিধান ভারতীয় নাগরিকদের বেশ কিছু স্বাধীনতার কথা বলে। কটি স্বাধীনতার কথা বলে? মোট 6টি স্বাধীনতার কথা বলে, ঠিক আছে, মোট 6টি স্বাধীনতার কথা বলে। সেই 6টি স্বাধীনতা কি কি আমি বলছি, শোনো মন দিয়ে। স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ঠিক আছে, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এই যে বলি না আমরা বাক স্বাধীনতা, আমরা বলি বাক স্বাধীনতা, সেই যে বাক স্বাধীনতা কার আন্ডারে পড়ছে? এই আর্টিকেল 19-এর আন্ডারে পড়ছে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি মানে একত্রিত জড়ো হয়ে আমরা যে মতামত প্রকাশ করি শান্তিপূর্ণভাবে, সেটা করতে পারি। তারপরে হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে কোনো সংগঠন, মানে আমরা যে কোনো সংগঠন প্রতিষ্ঠা করতে পারি, ক্লাব, এরকম কালচারাল কোনো ফাংশনের জন্য কোনো সংগঠন প্রতিষ্ঠা করা, সেগুলি আমরা করতে পারি। তারপরে কি মুভমেন্ট। মুভমেন্ট মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, মানে আজকে আমি মহারাষ্ট্রে আছি, কালকে আমি তামিলনাড়ুতে, পরশুদিন আমি হিমাচল প্রদেশে, মানে আমি ভারতের সীমার মধ্যে আমি যে কোনো স্থানে মুভমেন্ট করতে পারি বা যেতে পারি।
এই অধিকারটি আমাকে কে দিয়েছে? আর্টিকেল 19। তারপরে তোমার রেসিডেন্স। রেসিডেন্স কি? রেসিডেন্স মানে বাসস্থান। আমি এই আর্টিকেল 19 অনুযায়ী ভারতবর্ষে যে কোনো স্থানে আমি আমার বাসস্থান করতে পারি, মানে যে কোনো স্থানে আমি বাস করতে পারি। তারপর হচ্ছে প্রফেশন, খুব ইম্পর্টেন্ট। আমরা আমাদের নিজের স্বাধীনতা অনুযায়ী আমরা আমাদের প্রফেশন চুজ করতে পারি, আমাদেরকে কেউ চাপিয়ে দেয় না। সেটা কোন আর্টিকেলের ভিত্তিতে? 19-এর ভিত্তিতে। ঠিক আছে, তাহলে আমাদের এই আর্টিকেল 19 আমাদের মোট ছয়টি অধিকার প্রদান করে। এরপরে দেখো আর্টিকেল 32 ডিলস উইথ। আচ্ছা, আর্টিকেল 32-তে কি বলা হয়েছে? এই যে রাইট টু ফ্রিডম, না, রাইট টু ফ্রিডম কত বললাম? 19 থেকে 22। ঠিক আছে, তারপর রাইট টু ইকুয়ালিটি কত বলো? রাইট টু ইকুয়ালিটি হচ্ছে 14 to 18। তারপর রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এটা কত? 23 and 24। তারপরে কি আছে? 25 থেকে 28 হচ্ছে রাইট টু রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। তারপরে 29 থেকে 30 সেটা আছে তোমার কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। আর আর্টিকেল 32তে আছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। মনে থাকবে? তাহলে আর্টিকেল 32তে কি বলা আছে? রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস মানে সংবিধান সংশোধনের কথা বলা আছে 32 নম্বর আর্টিকেলে। এর পরের প্রশ্ন কি বলছে? হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর মেনশনড ইন আওয়ার কনস্টিটিউশন। মানে আমাদের ভারতীয় সংবিধানে কতগুলি ফান্ডামেন্টাল রাইটের কথা মেনশন করা আছে? কতগুলি বলো? 6টি, তাই না? বর্তমানে 6টি, কিন্তু যখন সংবিধান লিখিত হয় তখন ছিল 7টি, কিন্তু এখন আছে 6টি। একটি ডিলিট করে দেওয়া হয়, সেই জন্য সেই নাম্বারটা দাঁড়িয়েছে 6-এ। কি ডিলিট করে দেওয়া হয়? রাইট টু প্রপার্টি। কত নাম্বার আর্টিকেলে ছিল? আর্টিকেল 31-এ ছিল, এবং সেটি এখন লিগাল রাইটে পরিণত হয়েছে। তাহলে এখন কয়টি আছে? এখন আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে মোট 6টি। তার পরের কোয়েশ্চেনে কি বলছে? হু সেড দ্যাট ফান্ডামেন্টাল রাইটস আর কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন। মানে কে বলেছে ফান্ডামেন্টাল রাইটকে? কি বলেছে না কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন। কে বলেছে? কি অপশন আছে দেখো? বি.আর. আম্বেদকর, গ্র্যানভিলে অস্টিন, জি.এল. নেহেরু, রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, এই আনসারটা হবে অপশন বি, গ্র্যানভিলে অস্টিন। তিনি বলেছেন আমাদের মৌলিক অধিকারকে কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন। আর বি.আর. আম্বেদকর কি আর্টিকেল 32-কে বলেছিল হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। তারপরে আর্টিকেল 16, না, কোয়েশ্চেন নাম্বার 16-এ কি বলছে? হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস। আমি এক্ষুনি বললাম ফান্ডামেন্টাল রাইট আমাদের কত নাম্বার পার্টে? 3 নাম্বার পার্টে আছে, তাই তো? আচ্ছা, পার্ট 1-এ কি আছে? পার্ট 1-এ আছে আমাদের ইউনিয়ন অ্যান্ড স্টেটারি। পার্ট 2-তে কি আছে? পার্ট 2-তে আছে সিটিজেনশিপ। আর এই পার্ট 3-তে আছে আমাদের আজকের আলোচ্য বিষয় ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। আর পার্ট 4-এ আছে কি? ডিপিএসপি, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে আমার এই ফান্ডামেন্টাল রাইট কত পার্টে আছে? পার্ট 3-তে আছে। এর পরের কোয়েশ্চেন দেখো 17-এ কি বলছে? হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেফগার্ডস ওয়ানস রাইট টু ম্যারি দ্য পারসন অফ ওয়ানস চয়েস। মানে কি? একজন ব্যক্তি তার নিজের পছন্দ মতো অন্য আর একজন মানুষকে বিয়ে করতে পারে। তো এই অধিকারটা কোথায় বলা আছে? এই অধিকারটা বলা আছে আমাদের আর্টিকেল 21-এ। কারণ 21-এ ওই যে ছিল পার্সোনাল লিবার্টি, মানে ব্যক্তিগত স্বাধীনতা। তো আমি কাকে বিয়ে করব সেটা কি? পার্সোনাল লিবার্টি। এই পার্সোনাল লিবার্টির কথা বলা আছে কোথায়? আর্টিকেল 21-এ। মনে থাকবে? এর পরের প্রশ্ন চলো, কি বলছে? রাইট টু ইনফরমেশন ইন ইন্ডিয়া ইজ আ। এই যে রাইট টু ইনফরমেশন মানে আমি যে কোনো বিষয়ে আমি আদালতের দ্বারস্থ হতে পারি, আমি ইনফরমেশন চাই। মানে এই যে আমি পরীক্ষা দিচ্ছি, আমি আমার জানার অধিকার আছে আমি এই পরীক্ষাতে কত পেলাম, আমার খাতা দেখার অধিকার আছে আমার যে কোনো পরীক্ষাতে, বা আরো কোনো আমি আমার ব্যক্তিগত রিলেটেড আমি যে কোনো ইনফরমেশন আমি পেতে পারি। তো সেই অধিকারটা কি আমাদের? সেই অধিকারটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, লিগাল রাইট, না এ বি বোথ, নাকি নাইদার এ আর বি? তোমরা জানো এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। মানে আমি
যে কোনো বিষয়ে যে ইনফরমেশন নিতে পারি বা ইনফরমেশন পাওয়ার আমার অধিকার আছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আমাদের। পরের প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন ডিলিটেড ফ্রম দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অনেকবার বললাম কোন ফান্ডামেন্টাল রাইটটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, ভারতীয় সংবিধান থেকে ডিলিট করা হয়েছে। কোনটাকে বলো, রাইট টু ফ্রিডম না, রাইট টু ইকুয়ালিটি না, রাইট টু প্রপার্টি, তাই তো, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে আমাদের সংবিধান থেকে। কত নাম্বার সংবিধান সংশোধনী থেকে? তোমার 44তম সংবিধান সংশোধনী, মানে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, কবে, 1978-এ। তারপরের কোয়েশ্চেন দেখো, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান বি ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য মেম্বার্স অফ দ্য আর্মড ফোর্স বি স্পেসিফিক্যালি রেস্ট্রিক্টেড। এই কোয়েশ্চেনটার মানে ভালো করে বোঝো, দেখো কি বলছে। বলছে আন্ডার হুইচ আর্টিকেল, মানে কোন আর্টিকেলের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য মেম্বার্স অফ আর্মড ফোর্স, আর্ম ফোর্স মানে মিলিটারি, প্যারামিলিটারি, নেভি,